আপনি এই ফাটা ব্যাগটিকে দেখুন। এই ব্যাগটি কিনতে আপনি কত টাকা দেবেন? কি ভাবছেন, ফ্রিতে দেওয়া হলেও নেবেন না? এই ব্যাগটির আসল মূল্য কত জানেন? $16,332, যা ভারতের টাকার হিসেবে 13 লাখ টাকারও বেশি। এখন এই সাইকেলটিকে দেখুন, এটির প্রাইস 22 লাখ টাকা। এই ড্রেসটির প্রাইস 3 লাখ টাকা। এমনকি এই ব্র্যান্ডটির ওয়েবসাইটে আপনি লাখ টাকার নিচে কিছুই কিনতে পারবেন না। এই সব আকাশছোঁয়া দামের পেছনে আছে এই ব্র্যান্ডটির নাম ও এই লোগোটি। হ্যাঁ, এলভি, লুই ভিতো। এই কোম্পানিটির ওনার একজন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। এনার নেটওয়ার্থ $211 বিলিয়ন। এটি এখন ভেরি এক্সপেন্সিভ লাক্সারি ব্র্যান্ড হলেও প্রথমে এই ব্র্যান্ডটি শুরু করেছিলেন এক নিঃস্ব ঘর ছাড়া 13 বছরের ছোট্ট বালক, যার মনে ছিল একরাশ আশা ও হার না মানার প্রবল সাহস। আজ সেই 13 বছরের বালকের জীবনের লড়াই ও তার তৈরি একটি ছোট্ট বিজনেস ধীরে ধীরে কীভাবে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ব্র্যান্ড হয়ে উঠল, তারই কাহিনী নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। ফ্রান্সের অ্যাঙ্কে নামের এক ছোট্ট গ্রামে 1821 সালে লুই জন্মগ্রহণ করেন। গ্রামটাই এতটাই গরিব ছিল যে তখনও গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। লুইয়ের পিতা জ্যাভিয়ার ছিলেন কৃষক এবং মা কোরিন টুপি বানাতেন বাড়তি কিছু উপার্জনের আশায়। লুইয়ের শিক্ষা অর্জনের কোনো রেকর্ড নেই। লুইকে মাঠে কাজ করে দিনরাত পরিশ্রম করে বাড়ির কাজে সাহায্য করতে হতো। লুইয়ের মনে তবু একরাশ আশা ছিল, তারও একদিন ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেও উন্নত মানের জীবনযাপন করবে। যখন লুইয়ের 10 বছর বয়স, তখনই লুইয়ের মা মারা যায়। তার নতুন মা তাকে একদমই স্নেহের চোখে দেখত না। লুইকে এখন শারীরিক পরিশ্রমের সঙ্গে সঙ্গে মানসিক নির্যাতনও সহ্য করতে হতো। তাই লুইকে 13 বছর বয়সেই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় এবং একদিন রাতের অন্ধকারে সে বাড়ি থেকে বেরিয়েও যায়। কিন্তু তার স্বপ্নের গন্তব্য প্যারিস শহর ছিল 365 কিলোমিটার দূরে। লুইয়ের কাছে কোনো টাকা না থাকায় সে পায়ে হেঁটেই যাত্রাটা সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেয়। বেশিরভাগ দিনই তাকে না খেয়ে কাটাতে হয়েছে ও রাত কেটেছে একাকী গভীর অরণ্যে। সে ধীরে ধীরে গ্রামের পর গ্রাম পেরিয়ে নিজের গন্তব্যের লক্ষ্যে এগিয়ে যায়। সে যাওয়ার পথে গ্রামে গ্রামে যে কাজ পেত সেই কাজই করত, অল্প কিছু পয়সা ও খাওয়ারেরই বিনিময়ে। এই সময় নানান কাজের সঙ্গেও সে পরিচয় হতে হতে তার দক্ষতার জোরে কাঠের কাজ ও কিছু হাতের কাজও শিখে নেন। সে পাথর, কাঠ, ধাতু ও কপারের তৈরি নানান জিনিসের কাজেও দক্ষ হয়ে ওঠে। কিন্তু এই সব কাজ শেখার জন্য তার যাত্রাও হয়ে ওঠে দীর্ঘ। তার সব মোট 3 বছর সময় লাগে প্যারিস শহরে পৌঁছতে। লুই প্যারিসে এসে নানান দক্ষ বক্স মেকারের সহযোগী হিসেবে কাজ করার সুযোগ পায়। এই দক্ষ বক্স মেকাররা কাস্টমারের ডিমান্ড মেনে কাস্টম সাইজের বক্স বানাতেন। এই সময় কাজের সূত্রপাত ধরে লুইয়ের সঙ্গে অনেক আপার ক্লাস ক্লায়েন্টেরও পরিচয় হয়, যারা কাস্টমের বক্স খুঁজতেন নিজেদের ট্রাভেলের জন্য। লুই এই সময় মন দিয়ে বক্স মেকিংয়ের কাজ শেখেন। 1851 সালে লুইয়ের জীবনে এক অন্যতম খুশির মুহূর্তের সূচনা হয়। এমপ্রেস অফ ফ্রান্স লুইয়ের কাস্টমার হন। তিনি লুইয়ের দক্ষ কারিগরিতা লক্ষ্য করেন এবং লুইকে নিজের পার্সোনাল বক্স মেকার হিসেবে নিযুক্ত করেন। এটা তখনকার দিনে যে কোনো বক্স মেকারের জন্য হাইয়েস্ট অ্যাচিভমেন্ট ছিল। এখন এক গরিব অজানা পরিবারের ছেলে ফ্রান্সের সব থেকে ধনী পরিবারে সম্মানের সহিত কাজ করতে শুরু করে। কিন্তু লুই এই অল্পতেই খুশি ছিল না। 33 বছর বয়সে বিয়ে করার পর সে নিজের বক্স তৈরির কারখানা খোলার সিদ্ধান্ত নেয়। সে প্যারিসে নিজের কারখানা ও নিজের দোকান খুলে। লুই লক্ষ্য করে তখনকার বক্সগুলির ডিজাইন
সবই একই রকমের। সব বক্সই প্রায় চামড়ার তৈরি। বক্সগুলির গম্বুজ আকৃতির, ওপরের দিকটা কার্ভ করা, কারণ যাতে বৃষ্টির জল সহজেই ঝরে পড়ে বক্স থেকে। কিন্তু এতে একটা প্রবলেম, যে একটা বক্সের ওপর আরেকটা বক্স রাখা যাবে না। লুই চামড়ার পরিবর্তে অন্য জিনিস দিয়ে বক্স বানানোর জন্য ইনোভেশন করতে থাকে, যাতে বক্সগুলো আরও হালকা হয়, আরও টেকসই হয়, ও বক্সগুলো যাতে ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, এবং লুই তাতে সফলও হয়। সে বক্সগুলোর ওপরিভাগ গম্বুজ না করে চ্যাপ্টা করে, ফলে এটা বেশি এফিসিয়েন্ট হয় একটার উপর আরেকটা বক্স রাখার জন্য। নতুন যুগের লাগেজের ফ্যাশনের জন্য এটা একটা নতুন দিনের সূচনা ছিল। লুইয়ের সঙ্গে আপার ক্লাস ফ্যামিলি এবং অভিজাত বংশের সঙ্গে প্রথম থেকেই ভালো কানেকশন থাকায় সে তার এই নতুন ডিজাইনটি রাতারাতি ফেমাস করে ফেলতে পারে। সে তার ডিজাইন ও প্রোডাক্টকে ফেমাস করার জন্য লুই ভিতো ক্যাটালগ চালু করেন, যাতে সহজেই কাস্টমাররা তার প্রোডাক্ট সম্পর্কে পরিচিত হয়ে ওঠেন। তার তৈরি নতুন ডিজাইনের সুটকেস স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে। লুই শুধু প্যারিস নয়, পৃথিবীর নানান প্রান্ত থেকেই অর্ডার পেতে থাকেন। ইজিপ্টের রাজ পরিবার থেকে সে অর্ডার পেতে শুরু করে। 1859-এ সে নিজের এক টিম তৈরি করে, নানান দক্ষ কারিগরদের নিয়ে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ডারগুলো সে টাইম মতো কমপ্লিট করতে পারে। এই সময় ফ্রান্সে ট্রেন চালু হয়, তাই এখন ট্রাভেল করাটা শুধু বড় বাড়ির লোকেদের আর শখ থাকলো না। এখন সাধারণ মানুষরাও ট্রাভেল করতে শুরু করে, তাই লাগেজের ডিমান্ডও বাড়ে। লুইয়ের বিজনেসও গ্রো করতে থাকে। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। ফ্রান্স যুদ্ধে জড়িয়ে পড়ে। 1870 সালে ফ্রান্স ও পার্সিয়ানের যুদ্ধ হয়। লুই তার ঘর বাড়ি ব্যবসা সব ছেড়ে বাঁচার আশায় যুদ্ধ শরণার্থীদের ক্যাম্পে শেল্টার নেয়। 1871 সালে যুদ্ধ শেষ হতে লুই আবার প্যারিসে নিজের দোকানে ফিরে আসে, কিন্তু তখন তার তৈরি শপের আগের মতো অবস্থা ছিল না। সব ভেঙে তছনছ হয়ে গেছিল, জানলা দরজা সব ভেঙে গেছে, তার যন্ত্রপাতি সব চুরি গেছে, প্রায় সব কিছুই সে হারিয়ে ফেলে। কিন্তু হার না মেনে সে আবার চেষ্টা করে তার পুরনো স্বপ্নটাকে সফল করার জন্য। যুদ্ধের কারণে সবাই শহর ছেড়ে চলে যাওয়ায় শহরের অ্যারিস্টোক্রেট লোকেশনে বা নামি দামি লোকেশনের শপগুলো খুব কম দামে বিক্রি হচ্ছিল। তাই লুই এই রকম একটি শপ কিনে নেয়। এই শপটি ছিল রেলওয়ে স্টেশন ও গ্র্যান্ড হোটেলের মাঝখানে, যাতে ট্রাভেলারদের বেশি রাস্তা অতিক্রম করতে না হয়। লুই ভিতন সর্বপরিচিত ব্যাগগুলোর কেনার জন্য 1872 সালে সে একটি নতুন ডিজাইনের ব্যাগ তৈরি করতে শুরু করে। বেইজ ক্যানভাস দ্বারা তৈরি ব্যাগের ওপরে স্ট্রিপস দেওয়া। এখনকার মতোই তখনও মানুষেরা এই ব্যাগটির ফ্যাশনে আকৃষ্ট হন। লুই 20 বছর ধরে এইভাবে নিজের কাজের মধ্যে সবার কাছে প্রিয় হয়ে ওঠে ও 70 বছর বয়সে মারা যায়। লুইয়ের পর তার ছেলে জর্জ ব্র্যান্ডটির দায়িত্ব নেয়। জর্জ বিশ্বের অন্যান্য শহরেতে লুই ভিতর ব্যাগ ছড়িয়ে দিতে চায়, তাই সে প্রথম লন্ডন শহরে একটা স্টোর খোলে। লুইস ভিতর পপুলারিটি এতই বাড়তে থাকে যে অন্যান্য বক্স মেকাররা তখন এটা ডিজাইন কপি করার চেষ্টা করেন। তাই জর্জ এলভি মনোগ্রামটি তৈরি করেন। তার বাবার নামের প্রথম অক্ষর দিয়ে তিনি প্রথম ব্যাগের নতুন লক সিস্টেমটি লাগানো শুরু করেন। এর ফলে চোরেদের ক্ষেত্রে এটা কঠিন হয়ে যায় এলভি ব্যাগ থেকে কিছু চুরি করার। ট্রাভেলারদের ক্ষেত্রেও সুবিধা হয় নানান এক্সপেন্সিভ জিনিস সহজেই নিজের কাছে রাখার জন্য। 1900 সালে আস্তে আস্তে কোম্পানিতে 100 জন শ্রমিক কাজ করতে শুরু করে। তাদের প্রথমে নানান ট্রেনিং দেওয়া হয় দীর্ঘ সময় ধরে, যাতে তারা এক দক্ষ কারিগরি হয়ে উঠতে পারে ভবিষ্যতে। এখনও নতুন কারিগরদের 18 থেকে 24 মাসের ট্রেনিং দেওয়া হয় এলভি কোম্পানিতে, যাতে তারা দক্ষ কারিগরি হয়ে উঠতে পারে ও কোম্পানির কোনো প্রোডাক্ট তৈরির যোগ্য হয়ে ওঠে। 1925 সালে কোকো শ্যানেল নামের এক ফ্যাশন আইকন নিজের জন্য
ডোম শেপড স্মল হ্যান্ডব্যাগ তৈরি করেন। প্রথমে এটি শুধু তিনি নিজের ব্যবহারের জন্য তৈরি করেছিলেন, পরে এটি সবার জন্য মাস প্রডিউস করা হয় এবং এর নাম দেওয়া হয় আলমা। এটি খুব সাকসেসফুল হয়, তাই এলভি কোম্পানিও অনেক ছোট চামড়ার ব্যাগ বানাতে শুরু করে। এই ব্যাগগুলোর নাম কিপল, স্পিডি এবং নো। জর্জ ভিতো মারা যান 1936 সালে। তাঁর মারা যাওয়ার পর তার ছেলে গ্যাস্টন কোম্পানিটির ভার নেয়। গ্যাস্টন লুইয়ের সময় ফ্রান্স ওয়ার্ল্ড ওয়ার 2-তে জড়িয়ে পড়ে, ফলে এটা একটা কঠিন সময় ছিল এলভি কোম্পানিটিকে চালিয়ে রাখার জন্য। এলভি কোম্পানিটির সামনে বেশি কিছু রাস্তা খোলা ছিল না এই সময়, তাই তাদের জার্মানি নাজির সেনাদের সাথ দিতে হয়েছিল। গ্যাস্টন মারা যাওয়ার পর তার জামাই হেনরি 1970 সালে কোম্পানিটির দায়ভার নেন। হেনরি এর আগে থেকেই বিজনেস এক্সপিরিয়েন্স ছিল। সে ব্র্যান্ডটিকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। সে এটিকে একটি ফ্যামিলি ওন্ড কোম্পানি থেকে ম্যাসিভ কোঅপারেশনালে পৌঁছে দেয়। সে এলভি বিজনেস মডেলকে হোলসেল থেকে রিটেলে নিয়ে যায়। 1978 সালে সে এলভিকে অন্য দেশে ছড়িয়ে দেয়। 6 বছরের মধ্যেই এলভি $20 মিলিয়ন থেকে $260 মিলিয়ন সেল করে। 1984 সালে হেনরি স্থির করে কোম্পানিটিকে পাবলিকের সামনে নিয়ে আসতে, তাই এলভি 1 মিলিয়ন শেয়ার বিক্রি করে দেয় $63.63 ইচ শেয়ার ভ্যালুতে। এলভির পর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 1987 সালে এলভি কোম্পানির টোটাল $1 বিলিয়ন সেল করে। এটা সেই ছোট্ট লুইর স্বপ্ন থেকে অনেক বেশি বড় সাকসেস ছিল। হেনরি বিজনেসকে আরও এক্সপেন্ড করার জন্য মোয়ে হেনেসির সঙ্গে কোলাবোরেশন করে এবং ব্র্যান্ড এলভি থেকে এলভি এমএইচ হয়ে যায়। এরই মধ্যে এখনকার এলভি কোম্পানির সিইও বার্নার্ড ও হেনরিয়ের মধ্যে ফ্রেন্ডশিপ হয়। এলভি এমএইচ ব্র্যান্ডের মার্জারের সময় হেনরি ভেবেছিল তার ব্র্যান্ড এলভি এর গ্রোথ এর জন্য এই ডিলটি ভালো, বাট এমএইচ এর প্রেসিডেন্টের সঙ্গে হেনরির ভবিষ্যতের সম্পর্ক খুব খারাপ হয়। ফলে কনসাল্টের জন্য হেনরি পুরনো ফ্রেন্ড বার্নার্ডকে ইনভাইট করে, কিন্তু বার্নার্ড ওই সময় হেল্প করার পরিবর্তে নিজেই এলভি এমএইচ এর মালিকানা কেনার ইচ্ছে মনে মনে লুকিয়ে রাখে। এই ব্যাপারে বার্নার্ড ফ্রেন্ড হেনরিকে কিছুই জানায় না। সাল 1988। বার্নার্ড $1.6 বিলিয়ন খরচ করে একটি হোল্ডিং কোম্পানি বানায় এবং ধীরে ধীরে এলভি এমএইচ এর শেয়ার কিনতে থাকে। ধীরে ধীরে বার্নার্ড 24% শেয়ার নিজের মালিকানার মধ্যে নিয়ে আসে। এরপর আরও $600 মিলিয়ন দিয়ে 13.5% শেয়ার কিনে নেয়। বার্নার্ড এলভি কোম্পানির সবথেকে বড় শেয়ার হোল্ডার হয়ে যায়। ফলে এলভি কোম্পানিতে ধীরে ধীরে তার মালিকানা স্থাপন হতে থাকে। পরে হেনরি কোর্টে কেস করে বার্নার্ডের বিরুদ্ধে, কিন্তু বার্নার্ড কোর্টে জিতে যায়। এরপর এই প্রথম লুই ভিতর কোম্পানির মালিকানা পরিবারের হাত থেকে বেরিয়ে বার্নার্ডের দখলে আসে। এরপর বার্নার্ডের হাত ধরেই আধুনিক এলভি কোম্পানির বিস্তার হতে থাকে। 11 বছরে কোম্পানির প্রফিট 5 গুণ হয়ে যায়। বার্নার্ডের আন্ডারে এই এলভি এমএইচ 1994 সালে পারফিউম কোম্পানি গুরেলেইনকে কেনে। 1996-এ লওকে কেনে। তারপর মার্ক জেকাবস, এরপর ইমিলিও পুচি, ফেন্ডি, ডিকেএনওয়াই, থমাস পিং কেও কেনে। বার্নার্ড তার বিজনেস অ্যাকুমেন দ্বারা এলভি এর বিস্তার করে। এলভি এর 100তম অ্যানিভার্সারি কালেকশনে নানান বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কোলাবোরেশন করে। ভিভিয়েন ওয়েস্টউড, আইজ্যাক মিজরার সাহায্যে এলভি এর মনোগ্রাম লোগো ব্যবহার করে নতুন নতুন ডিজাইনের প্রোডাক্ট বানানো হয়, যা কাস্টমারদের মনে এই ব্র্যান্ড সম্পর্কে নতুন ডিজায়ার জাগায়। মানুষ আবার নতুনভাবে এলভির প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছুক হন এবং এলভি এর পপুলারিটি গগনচুম্বী হয়। আজ এলভি কোম্পানির নেট ওয়ার্থ $407.61 বিলিয়ন, যা বিশ্বের মোস্ট ভ্যালুয়েবল কোম্পানির তালিকাতে এলভিকে 19 নম্বর স্থান দিয়েছে। আপনি কি মনে করেন লুই ভিতর প্রোডাক্টগুলো সত্যিই এত দামের যোগ্য কিনা?
কমেন্ট করে জানান ও ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে।